আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান পর্বের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একাবর হোসেন। ভিউয়ার্স, 20 পর্বের এই অনুষ্ঠানের আজ তৃতীয় পর্ব। আজ আমি 2002 সালের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রশ্ন এসেছিল তার গণিত অংশের সমাধান করে দেখাবো। আশা করি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর ভিউয়ার্স, আপনাদের একটা অনুরোধ করব, আপনারা গণিত অংশের প্রতি বেশি যত্নশীল হবেন, কারণ এই গণিতে যদি আপনি 100% নাম্বার তুলতে পারেন তাহলে আমি মনে করি যে আপনার রিটেনের নাম্বার বেশি থাকবে এবং ভাইভাতে 20-এর যে সেটাতে যদি একটু ভালো করেন তাহলে আপনার চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি তার আগে আপনাদের এই মার্কস বন্টন সম্পর্কে একটু বলে রাখি। আপনারা জানেন যে এটা 100 মার্কের প্রশ্ন, তার মধ্যে 80 মার্কের লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে, আর 20 নাম্বারটা ভাইবার জন্য। তো 80 নাম্বারের যে পরীক্ষাটা হবে, এখানে 20 নাম্বার আছে বাংলাতে, এই 20-এর মধ্যে আবার 3 আছে ব্যাকরণ অংশে, আর 17 আছে 3 সাহিত্যে, আর ব্যাকরণেই 17 নাম্বার। আর যেটা গণিতে 20 নাম্বার, সেটার মধ্যে বীজগণিতে আছে, পাটিগণিতে বেশি নাম্বার, পাটিগণিতে 9, বীজগণিতে মনে করেন যে 6, আর বীজগণিতে আর জ্যামিতিতে 5, এই দিয়ে 20 নাম্বার। আর আপনার ইংরেজিতে আছে 20 নাম্বার এবং সাধারণ জ্ঞান অংশে থাকবে 20 নাম্বার। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই হয়তো যে মনে করেন যে এই এত প্রস্তুতি নিয়ে কী হবে, পড়া চাকরি তো অনেকে যোগাযোগ করে হয়ে যাবে, কারণ নেতা আছে বা টাকা দিয়ে চাকরি হয়, আমাদের তো চাকরি হবে না। তো আমি আপনাদেরকে একটু হলেও আশ্বস্ত করতে চাই যে আপনারা এ ধরনের ধারণা থেকে বিরত থাকবেন, কারণ আমি দেখেছি গতবারের যে প্রাইমারি নিয়োগ পরীক্ষাটা হয়েছে, আমার পরিচিত কয়েকজন চাকরি হয়েছে, তারা কোনো মনে করেন যে যোগাযোগ করে নেই, কোনো টাকা পয়সাও কাউকে দেয় নেই। তো আপনিও চেষ্টা করতে পারেন। আর এবার তো বিশাল একটা সার্কুলার হয়েছে, আপনারা জানেন, প্রায় 32,577 জনের মতো সরকারি এবং উন্নয়ন খাত মিলে সব মিলে 32,577 জন নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে একটা বড় ধরনের একটা আপনি একটু প্রস্তুতি নিলে আমার মনে হয় আপনার এই কাঙ্ক্ষিত চাকরিটা আপনার হয়ে যাবে। তো আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনি চেষ্টা করেন আপনি কিভাবে এটাতে টিকা যায়। আর আমি আগে সাজেস্ট করেছি যে আপনার গণিতের প্রতি একটু বেশি যত্নশীল হবে। তো ভিউয়ার্স, কথা না বাইরে শুরু করা যাক প্রশ্নের সমাধান। আমি আজকে সমাধান করে দেখাবো 2002 সালের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নের সমাধান। তো শুরু করি। প্রথমে যে প্রশ্নটা আসছে বীজগণিতেরটা দেখি। 1 নম্বরে আসছে, মনে করেন AQ+1 এর উৎপাদক নির্ণয় করো। কোনটি উৎপাদক সমূহ কোনটি? এরকম থাকবে কোনটি। তো আপনি উৎপাদকটা আমি করা শেখা দিই যে এটা একটা সূত্রে আছে। মনে করেন AQ+1 এর উপর যদি কিউ দিই, AQ+BQ এর সূত্র পড়ে গেছে, তাহলে AQ+1 এর উৎপাদকীয় সূত্র আমি বীজগণিতের যে প্লে লিস্টে আছে, বীজগণিতে একটা আমার ভিডিও, সেখানে কিন্তু এগুলো দেওয়া আছে। A+1 হ্যাঁ, A+B ইন্টু A স্কোয়ার মাইনাস AB প্লাস B স্কোয়ার, এটার উৎপাদকীয় সূত্র। তাহলে A+1 ইন্টু A স্কোয়ার মাইনাস A প্লাস 1 এর উপর স্কোয়ার মানে 1, এটা সঠিক উৎপাদক যেটা আছে। ঠিক আছে। একটি সামান্তরিকের নির্ণয়ের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র নেব। 2 নম্বরে মনে করেন জ্যামিতি অংশ, এটা কোনটি সামান্তরিক
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ভূমি গুণন উচ্চতা। এটা সঠিক আনসার। ঠিক আছে। এরপরে এখানে আছে একটি গাড়ির সামনের চাকার পরিধি সামনের চাকার পরিধি 2 মিটার এবং পিছনের চাকার পরিধি 3 মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে কত দূর অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা 10 বার বেশি ঘুরবে। 10 বার বেশি ঘুরবে। তো ভিউয়ার্স, আপনারা, আমি এর আগের যে একটা সালে প্রশ্ন আসছিল সেখানকার যে সেটা ব্যাখ্যা করেছি। তারপরে আবারও আমি একটা গাড়ির পরিধি 2 মিটার, তার মানে পরিধি 2 মিটার বলতে ওই একবার পথ অতিক্রম করলে ও আর পরিধির সমান পথ অতিক্রম করে, তাহলে পরিধি সমান 2 মিটার। আর সামনের চাকার, তাহলে আমরা যদি সামনের চাকার পরিধি, তাহলে সামনের চাকার ক্ষেত্রে আমরা 2πr সমান 2, পরিধি সমান চাকার পরিধি 2 মিটার, অর্থাৎ একবার পথ অতিক্রম করে, পরিধি একবার ঘুরলে আর পরিধির সমান পথ অতিক্রম করে। তাহলে পিছনের চাকা একবার ঘুরলে, আচ্ছা, তাহলে পরিধি সমান 2, তার মানে 2πr 2 মিটার একবার ঘুরলে 2 মিটার পথ অতিক্রম করে, এটা আমরা জানি। তাহলে সামনের চাকা একবার ঘুরলে পথ অতিক্রম করে 2 মিটার। হ্যাঁ, তাহলে একবার ঘুরলে পথ 2 মিটার। আচ্ছা, পিছনের চাকা একবার ঘুরলে পথ অতিক্রম করে 3 মিটার। হ্যাঁ, তাহলে সামনের চাকা একবার ঘুরলে পিছনের চাকা, তাহলে সামনের চাকা একবার ঘুরলে সামনের চাকার পরিধি 2 মিটার, পিছনের চাকার পরিধি 3 মিটার। তাহলে দুই মিটার পথ অতিক্রম করলে চাকাটি ঘুরে একবার, 10 বার বেশি ঘুরবে, তাই না? তাহলে আমাদের এখানে দরকার এই যে 2 মিটার পথ অতিক্রম করে একবার ঘুরলে, তাহলে 1 মিটার পথ অতিক্রম করে 1-এর 2 বার ঘুরলে। হ্যাঁ,
তাহলে একটি গাড়ির সামনের চাকার পরিধি 2 মিটার এবং পিছনের চাকার পরিধি 3 মিটার। কমপক্ষে কত দূর অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা 10 বার বেশি ঘুরবে? তো ভিউয়ার্স, আমরা জানি একটি চাকা যদি একবার ঘোরে তাহলে উহার পরিধির সমান পথ অতিক্রম করে। সেক্ষেত্রে সামনের চাকার পরিধি 2 মিটার, অর্থাৎ 2 মিটার পথ অতিক্রম করলে চাকাটি ঘুরে একবার। মনে করেন সামনের চাকা 2 মিটার অতিক্রম করলে ঘুরে, মনে করেন যে একবার, ঠিক আছে। তো সামনের চাকা 1 মিটার পথ অতিক্রম করলে 1 মিটার পথ অতিক্রম করলে ঘুরে একের, মনে করেন যে 2 বার। পিছনের চাকা 3 মিটার পথ অতিক্রম করে 3 মিটার পথ অতিক্রম করলে ঘুরে একবার। তাহলে পিছনের চাকা 1 মিটার পথ অতিক্রম করলে ঘুরে একের 3 বার। আচ্ছা, এখন এটা কত বেশি ঘুরে? একবার 1 মিটার পথ অতিক্রম করলে সামনের চাকা 1 মিটার অতিক্রম করলে বেশি ঘুরে, কতবার বেশি ঘুরে? এটার সাথে এটা বিয়োগ করতে হবে, 1-এর 2 বিয়োগ 1-এর 3, এতবার, ঠিক আছে। তাহলে আমরা এখানে 3 আর 2 লসাগু 6, 3 বার যায়, 3 বিয়োগ এখানে 3 2 বার যায় 2, তাহলে 1-এর 6 বার। তো ভিউয়ার্স, খেয়াল করেন, 1-এর 6 বার বেশি ঘুরলে পথ অতিক্রম করে 1 মিটার। 1-এর 6 বার বেশি ঘুরলে পথ অতিক্রম করে কয়বার? 1 মিটার, ঠিক আছে। অতএব 10 মিটার 10 বার বেশি ঘুরলে, 10 বার বেশি ঘুরলে পথ অতিক্রম করবে কত? তাহলে এটা গুণ হবে 10 গুণন 1, এটা ভাগ হয়ে যাবে 6 হয়ে গেল। 10 বার ঘুরলে এটা ভাগ হয়ে গেল, উপরে চলে গেল। তাহলে কত? 60 ঘুরলে পথ অতিক্রম করে 60 মিটার। তো ভিউয়ার্স, এখানে আবার আমি দেখাচ্ছি যে সামনের চাকা 1 মিটার পথ করলে বেশি ঘুরে 1-এর 6 বার। তো 1-এর 6 বার যদি বেশি ঘুরতে 1-এর 6 বার বেশি ঘুরে কয় মিটার? 1 মিটার পথ অতিক্রম করবে। অতএব 10 মিটার বেশি, 10 বার বেশি ঘুরলে, এখানে একবার বেশি ঘুরলে পথ অতিক্রম করে 1-এর 6, 1 মিটার আর কি। 1-এর 6 একবার বেশি ঘুরলে পথ অতিক্রম করে 1-এর 6 মিটার। অতএব 10 বার বেশি ঘুরলে, তাহলে 10 ভাগ 1-এর 6, ভাগ হয়ে যাবে। তার ভাগ মানে কি? 10 গুণ 6 উপরে যাবে, নিচে 1 আসবে, 60 মিটার। তাহলে এটা আছে। এখানে আর একটা আছে, একটি সুষম ষড়ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত? একটি সুষম ষড়ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের
বহিস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি, পরিমাণ কত ডিগ্রি। একটি সুষম ষড়ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি। তো ভিউয়ার্স, আমরা জানি ষড়ভুজের ক্ষেত্রে, একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রে ষড়ভুজের কিন্তু প্রত্যেকটা বাহু সমান হয় এবং কোণগুলো সমান হয়। তো একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রে আমরা জানি 6টা বাহু, এই 6টা বাহুর প্রত্যেকটা বাহু, মনে করেন যে এই কোণের পরিমাণ আমরা নির্ণয় করি 360 ডিগ্রি ভাগ যে 6টি বাহু আছে, তাহলে প্রত্যেকটা কোণের পরিমাণ এভাবে আমরা বের করি। তাহলে কত হবে? সুষম ষড়ভুজের ক্ষেত্রে 6টা বাহু থাকবে, হ্যাঁ, তাহলে 60 ডিগ্রি, এই যে এখানে যে 360 ডিগ্রি, 360 ভাগ 6, তাহলে কত হয়? 60 ডিগ্রি। প্রতিটা কোণের মান 60 ডিগ্রি। একটা সুষম ষড়ভুজের 6টা বাহু থাকলে, 6টা বাহু থাকে, 6টা বাহু দিয়ে যদি আমরা 360 ডিগ্রি ভাগ করি তাহলে প্রতিটা কোণের পরিমাণ পাওয়া যাবে। তো আমরা একটা সুষম ষড়ভুজের প্রতিটা কোণের মান 60 ডিগ্রি। এখন বলা হচ্ছে যে এই ষড়ভুজের প্রতিটি বাহুকে বর্ধিত করলে, মনে করেন এখানে বর্ধিত করলে এখানে যে 60 ডিগ্রি কোণ হলো, এখানেও 60 ডিগ্রি অনুরূপ একটা কোণ তৈরি হবে। এই জন্য বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় সেটা, এখানে উত্তর আছে 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি সঠিক উত্তর। 60 ডিগ্রি যেটা আছে সেটা। কারণ ষড়ভুজের যে কটা বাহু যদি প্রতিটা কোণের মান বের করতে গেলে 360 ডিগ্রি ভাগ ওই বাহুর সংখ্যা। আচ্ছা, এখন একটি ঘড়ি, 5 নাম্বার, একটি ঘড়ি 560 টাকায়, 560 টাকায় বিক্রয় করায়, একটি ঘড়ি 560 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়। ক্ষতি হলে 20% ক্ষতি হলে ঘড়িটি ক্রয় মূল্য কত? ঘড়িটির ক্রয় মূল্য কত? ভিউয়ার্স, লক্ষ্য করেন, একটি ঘড়ি 560 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হলে ঘড়িটির ক্রয় মূল্য কত? তো এখানে আমরা সহজেই 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 20% ক্ষতি হলে মানে তাহলে 100 বিয়োগ 20 এত টাকা, তার মানে 80 টাকা। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য 80 টাকা। আচ্ছা, এখন বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এখন বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 ভাগ 80 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্য 560 টাকা হলে, 560 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 560 ভাগ 80, তাহলে এই শূন্য এখানে যায়, আর 56, 7 8 56, এই যে 700। তাহলে ভিউয়ার্স, ঘড়িটি এখানে 600, 700, 800, তাহলে 700টা সঠিক অ্যান্সার। ঘড়িটির ক্রয় মূল্য 700। ওকে, নেক্সট 500 মিটার। যদি ওই জমির বার্ষিক খাজনা, যদি ওই জমির বার্ষিক খাজনা বার্ষিক খাজনা
এটা বের করা হয়নি আল্লাহ। ভিউয়ার্স লক্ষ্য করেন, একটি ত্রিভুজ আকৃতির জমির তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে 300 মিটার, 400 মিটার ও 500 মিটার। যদি ওই জমির বার্ষিক খাজনা 75 টাকা 60 পয়সা এত টাকা হয়, তবে প্রতি হেক্টর জমির খাজনা কত হয়? তবে প্রতি হেক্টর জমির খাজনা কত? স্কেল করেন, একটি জমির ত্রিভুজ আকৃতির একটি জমির তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে 300 মিটার, 400 মিটার ও 500 মিটার। যদি ওই জমির বার্ষিক খাজনা 75.60 টাকা হয়, তবে প্রতি হেক্টর জমির খাজনা কত? ভিউয়ার্স, আমরা জানি ত্রিভুজ আকৃতি একটি জমি। এখানে আমরা ত্রিভুজের এখানে দৈর্ঘ্য মনে করেন যে তিনটা বাহু, একটা এই যে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে যেমন জানি কি, এখানে যদি 500 স্কয়ার এটা হয়, তেমন 300 স্কয়ার প্লাস 400 স্কয়ার, তাহলে দেখেন এটা 2500 হচ্ছে, এখানে 900 যোগ এখানে 1200, 900 আর 400 1600। তাহলে দেখেন এই যে 2500 মিলে গেল, 2500। তার মানে পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার সমান অপর দ্বিবাহুর স্কয়ার। তাহলে এই জমিটা আমাদের ত্রিভুজ আকৃতি জমি এবং এটা অতিভুজ। তাহলে মনে করেন যে 500 মিটার আর দৈর্ঘ্য ভূমি তাহলে এখানে ভূমি 400 মিটার, উচ্চতা 300 মিটার, আর অতিভুজ তাহলে 500 মিটার। এক্ষেত্রে আমরা ক্ষেত্রফল জানি কি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমরা কি এটা সূত্র জানি? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সেক্ষেত্রে হাফ গুণন ভূমি কত দেওয়া আছে? এই যে 400 মিটার, হ্যাঁ, গুণ উচ্চতা 300 মিটার। তাহলে এখানে যদি কাটা যায় তাহলে 200, ঠিক আছে? তাহলে 200 হলে তাহলে এটা কত হলো? 6, হ্যাঁ, এত বর্গ একক। কত হলো? এত বর্গ একক, বর্গমিটার, হ্যাঁ, বর্গমিটার। আচ্ছা, এখন বলতেছে যে এই জমির এত বর্গমিটার জমির খাজনা দেয় সে 75.60 টাকা, হ্যাঁ, এটা হচ্ছে বার্ষিক খাজনা। তাহলে বলা হচ্ছে প্রতি হেক্টর জমির খাজনা কত? তো আমরা জানি 1 হেক্টর সমান 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। এটা আমাদের জানতে হবে কি, 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। সেক্ষেত্রে এই এত বর্গমিটার জমির খাজনা দেয় সে 1 বছরে। তাহলে এই যে 10,000 বর্গমিটারের খাজনা কত হবে এটা বের করতে হবে, হ্যাঁ। তাহলে মনে করেন যে এই যে 60, এখানে যেটা বের হলো 60 1 2 3 4, 60 2 3 4, এত বর্গমিটার জমির খাজনা বছরে কত টাকা? 75, এত খাজনা 75.60 টাকা। তাহলে 1 বর্গমিটার জমির খাজনা কত হবে? কম হবে, তাহলে এটা ভাগ হবে, ঠিক আছে? এটা ভাগ হয়ে যাবে এত। এবং এই যে 1 হেক্টর মানে 10,000 বর্গমিটার জমির খাজনা
75.60 গুণন 10,000। এখন এটা আমরা যদি কাটাকাটি করি 6 দিয়ে কত হয়, এই 0 0 দুটা 0 কাটা গেল, এই 0 কাটা গেল, হ্যাঁ এই 0 কাটা গেল, তাহলে এত টাকা। কত টাকা? 12.60 টাকা। এটা যদি গুণ করা হয় 75 পয়েন্ট, এটা 0.60, তাহলে 12.60 টাকা। এটা টাকা হবে। যেটা আমাদের প্রথমে এই যে জমির ক্ষেত্রফলটা বের করে নিতে হবে, ঠিক আছে? এই ত্রিভুজের আকৃতির জমি, যেহেতু ত্রিভুজের আকৃতির জমির ক্ষেত্রফলটা বের করতে হবে। ক্ষেত্রফল বের করার পরে আমাদের যে ওই ক্ষেত্রফল হলো, মনে করেন যে 60,000 বর্গমিটার। এই 60,000 বর্গমিটার জমির বার্ষিক খাজনা 75.60 টাকা হলে বলা হচ্ছে যে প্রতি হেক্টর জমির খাজনা কত। তাহলে এত বর্গমিটার জমির খাজনা 75 টাকা। 1 বর্গমিটারের খাজনা, আমাদের 1 হেক্টর সমান আমরা জানি 10,000 বর্গমিটার। তাহলে 10,000 বর্গমিটারের খাজনা সমান এত। ওকে, তো ভিউয়ার্স, আমার ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আজ এই পর্যন্তই। আমার পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।